আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেক কোশ্চেনের 12টি নোট নিয়ে। অর্থাৎ আমি আশা করছি যে টেক কোশ্চেনের এই 12টি নোট যদি তোমরা বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের টেক কোশ্চেনের ব্যাপারে যে দুই একটি ভুল হয়, সেই ভুলগুলো ইনশাল্লাহ আর হবে না। তো চলো আমরা শুরু করি। আমি প্রথমে বলে নিই যে আমরা সাধারণত এই টেক কোশ্চেন করতে গেলে টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি পাই। একটা টেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা স্টেটমেন্ট পাই। সবসময় টেক কোশ্চেনে আমাদের একটা স্টেটমেন্ট থাকে এবং আমরা জেনারেলি জানি যে টেক কোশ্চেনে যখন একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টটাও যদি হয় পজিটিভ, তাহলে আমাদের টেক কোশ্চেনটা অর্থাৎ কোশ্চেনটা একটা হয় নেগেটিভ। আবার স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ, যখন আমাদের কোশ্চেন ট্যাগটা হয় পজিটিভ। এটা প্রাথমিকভাবে আমরা সকলেই জানি। আর এইখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের কোশ্চেন পেপারে আমরা যখন আমাদের উত্তরপত্রে যখন আমরা লিখতে যাই, তখন অনেকে একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন ট্যাগে আমরা ডিরেক্টলি শুধু উত্তর ABC বা 1 2 3 দিয়ে আমরা শুধু অ্যান্সারটা করে দিই। আসলে টেক কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে কোশ্চেনটাও লিখতে হবে এবং কোশ্চেনটা লিখে দেন তোমাকে কমা চিহ্ন ব্যবহার করে দেন তোমাকে আন্ডারলাইন করে ওই স্টেটমেন্টের কোশ্চেনটা একটা করতে হবে। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন রাখবা এবং সেটা নিয়ে কোনোভাবে যেন ভুল না হয়। প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে তুমি যদি প্রশ্নবোধক চিহ্নটাকে যেই নিচে অর্থাৎ কোশ্চেন ট্যাগের নিচে যে আন্ডারলাইন করা, সেই আন্ডারলাইনের উপরে যদি করো, তাহলে দেখবা যে অনেক সময় টিচাররা এটাকে কেটে দিতে পারে এবং তাই ঠিক। তো তাই কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে তুমি গ্রামার ফর্মটা ব্যবহার করে বা অক্সিলারি আমাদের যেই স্টেটমেন্টের সাথে যে কোশ্চেন ট্যাগটা, সেটাকে ব্যবহার করে খেয়াল রাখবা যেন প্রশ্নবোধক চিহ্নটা আন্ডারলাইনের উপরে না থেকে তার থেকে একটু দূরে গিয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ ওই স্টেটমেন্ট বরাবর। সো এই জিনিসটা অবশ্য মাথায় রাখবো। অনেক সময় আমাদের ছোটোখাটো কিছু ভুলের জন্য আমাদের একেবারে জানা বা পারা বিষয়টাকেও কেটে দিতে হয় আর কি। অ্যান্ড ফার্স্ট অফ অল কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কী করি। সো একটা বিষয় খেয়াল করো, যেমন এখানে বলছে যে বার্ডস ক্যান ফ্লাই, রাইট? সো বার্ডস ক্যান ফ্লাই, এটা কি একটা হা-বোধক বাক্য। আর আমরা এই একটা বিষয় সম্পর্কে জানি যে আন্ডারলাইন করা, যেখানে আমাদেরকে কোশ্চেন ট্যাগটাকে ব্যবহার করতে হয় বা কোশ্চেন ট্যাগকে আমরা বসাই, সেখানে দুইটা পার্ট ব্যবহৃত হয়, রাইট? একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সেখানে একটা অক্সিলারি অংশ ব্যবহৃত হয় এবং ওই অক্সিলারি সবসময় মনে রাখবা যে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে বা ট্যাগ কোশ্চেনে সবসময় আমরা এইখানে যেই অ্যান্সারটা লিখি বা আমরা যেই অক্সিলারিটা লিখি, সেই অক্সিলারিটাকে অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমরা কোনোভাবে, যদিও তোমরা এটা সবাই জানো মোটামুটি, তাও আমি একটু খেয়াল করে দিই যে এই বিষয়টা যে সবসময় আমাকে কিন্তু সেখানে কি ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে অক্সিলারির। হ্যাঁ, এটা কোনোভাবে ভুল করা যাবে না। আর নাম্বার সেকেন্ড হচ্ছে গিয়ে যে তোমরা যখন কোশ্চেন ট্যাগটা করতে যাবা, অনেকে যেটা করো সেটা হচ্ছে গিয়ে এই শব্দগুলোকে বা এই যে অক্সিলারিগুলোকে অনেকে ক্যাপিটাল লেটারে ব্যবহার করে দাও। এই কাজটা করা যাবে না। তোমরা ক্যাপিটাল লেটার করতে পারবা না। তোমরা কমা চিহ্নের পরে, আমরা জানি কমার পরে যদি কোনো শব্দ আসে সেটার স্মল লেটারেই হয়, তাহলে এই আমাদের যে অক্সিলারিটা আসে সেই অক্সিলারিটা অবশ্যই স্মল লেটার করতে হবে এবং যে প্রোনাউনটু ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করে থাকি, প্রোনাউনটা এটা কোন ফর্ম ব্যবহৃত হবে। প্রোনাউনের আমরা জানি যে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম হয়, যেমন আই, তারপরে অবজেক্টিভ ফর্ম যেমন মি, তারপরে পসেসিভ ফর্ম যেমন মাই। সো এই আই, মি, মাইয়ের মধ্যে প্রোনাউনের কোন ফর্মটা আমরা কোশ্চেন ট্যাগে ব্যবহার করব, সব সময় মনে রাখবা যে আমরা কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহার করব। সাবজেক্টিভ অর্থাৎ শুরুতে যেটা থাকে প্রোনাউনের প্রথম যে অংশটা, যেমন উই, শি, হি, দে, এই যে সাবজেক্টিভ প্রোনাউন, যেটা সবসময় খেয়াল রাখবা সাবজেক্টিভ প্রোনাউনটা বসবে নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ওদের স্মল লেটারে কিন্তু করতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুলে ক্যাপিটাল লেটার ব্যবহার করে ফেলো, এই কাজটা করা যাবে না। শুধু ক্যাপিটাল লেটার ব্যবহার হয় আমাদের পার্সন আই এর ক্ষেত্রে, এটা সবসময় খেয়াল রাখবা। পার্সন আই এর ক্ষেত্রে শুধু ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, বাকি কোনোগুলোর ক্ষেত্রে বা অন্যগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কখনো ক্যাপিটাল ব্যবহার করবো না। তুমি যদি আমার এই অক্সিলারিগুলোর দিকে খেয়াল করো, দেখো যেমন কান্টের সি হচ্ছে ছোট হাতের, দের টি হচ্ছে ছোট হাতের, কিন্তু এবং একইভাবে পরে
এই যে আরএন্টের এ হচ্ছে ছোট হাতের, কিন্তু আইটা দেখো পার্সন আই হচ্ছে গিয়ে ক্যাপিটাল বা বড় হাতে। সো এই জিনিসটা খেয়াল রাখবা যে এই ভুলটা করা যাবে না। আমরা গ্রামারটাও ঠিক বসাই, কিন্তু আমাদের ছোট এই ভুলের কারণে কিন্তু আমাদের নাম্বারটা কেটে দেওয়া হয়। তাহলে আমরা কি জানলাম? আমার নোট নাম্বার 1-এ আমি শেয়ার করছি যে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তবে কোশ্চেন ট্যাগ হবে কি নেগেটিভ, এবং স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তবে কোশ্চেন ট্যাগ হবে কি ইয়েস পজিটিভ। এখন আমাদের এখানে কয়েকটা দেখি যে পজিটিভ স্টেটমেন্ট, যেমন বলতেছে যে বার্ডস ক্যান ফ্লাই। একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, অনেক সময় আমরা যে কাজটা করতে পারি না সেটা হচ্ছে গিয়ে আমরা সাবজেক্টকে ধরতে বা সাবজেক্ট কি সিঙ্গুলার কি প্লুরাল এই বিষয়টা ধরতে আমাদের প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এই যদি হয় তাহলে কিন্তু খেয়াল রাখবা আমাকে অবশ্যই তখন অক্সিলারি ধরতে আমার সমস্যা হবে। তো খেয়াল করবা, যেমন এখানে বার্ডস দ্যাট মিনস হচ্ছে এখানে বহু বচন, অর্থাৎ অনেকগুলো পাখির কথা এখানে বলা হচ্ছে। সো যদি অনেকগুলো পাখির কথা বলা হয় বার্ডস, তাহলে হচ্ছে গিয়ে আমরা এটার জন্য কি ব্যবহার করব? এর প্রোনাউন হিসেবে মানে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমরা অবশ্যই বার্ডসের জন্য দে ব্যবহার করব, তাই না? সো দে ব্যবহার করব, এবং আমরা জানি যে এখানে অবশ্যই অক্সিলারি দেওয়া আছে। খেয়াল করবা, যদি তোমার অক্সিলারি দেওয়া থাকে তোমার স্টেটমেন্টে, যখন অক্সিলারি দেওয়া থাকবে তখন ওই অক্সিলারির সংক্ষিপ্ত ফর্মটা তোমাকে কোয়েশ্চেন ট্যাগে বসাতে হবে বা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে বার্ডস বহুজন আছেন, বার্ডস বলতে এখানে অনেকগুলো পাখিকে মিন করা হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব কার্ন দে, বিকজ আমরা বলছি স্টেটমেন্ট যদি হয় পজিটিভ তাহলে আমাদের কোয়েশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ, স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগটা হবে পজিটিভ। দ্বিতীয় হচ্ছে এখানে বলা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। সো আই অ্যাম এ স্টুডেন্ট হলে এইখানে একটা বিষয় হচ্ছে তুমি চাইলে আই অ্যাম এ স্টুডেন্টের বা এম এর সংক্ষিপ্ত ফর্ম হিসেবে এইমড ব্যবহার করতে পারতা, যদিও আমেরিকান ল্যাঙ্গুয়েজ এটাকে ব্যবহার করা হয়, আর আমরা সাধারণত ইউকে বা আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে অনুযায়ী আমরা তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে এম এর কে সংক্ষিপ্ত ফর্ম হিসেবে আর্নড হিসেবে ব্যবহার করা হয় আর্ন, আর আমরা এখন আর্নটাকেই ব্যবহার করি। তো তুমি যদি এইমটাই ব্যবহার করো তাতেও কোনো ভুল হচ্ছে না। তো তোমরা আর্নকে ব্যবহার করার চেষ্টা করো, আর্নড আই। সো আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এম এ সংক্ষিপ্ত হিসেবে আমরা দেখব আর কে, ঠিক আছে, আর্নড আই আমরা জানি। এবং এরপরে বলা হচ্ছে দেখো হি ইজ ভেরি বিজি। সো একটা বিষয় এখানে খেয়াল করো যে আমি এই যে দুইটা বাক্য, যেমন এইখানে কিন্তু ফ্লাই ভার্ব আছে রাইট, আবার এইখানে কিন্তু এম, কিন্তু দেখো এই যে এম, এই এম এর পরে কিন্তু কোনো ভার্ব নাই, বলা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। তো তখন তোমরা চিন্তা করতে পারো যে এমকে যদি আমি অবজেক্টিভ বা এমকে যদি আমি অক্সিলারি করি তাহলে আমার ভার্বটা কোথায়, যার উপরে বেস করে আমি সিঙ্গুলার প্লুরালকে ডিসাইড করব, বা আই যার উপরে কাজ করছে এইটাকে বলা হয়। এই সময় খেয়াল রাখবা যে আমাদের এখানে দুইটা জিনিস ব্যবহৃত হয়ে আসে, সেটা হচ্ছে এক, কোশ্চেন ট্যাগে নাম্বার 1 অক্সিলারি যদি থাকে সেই অক্সিলারিটা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার হবে। নাম্বার 2 যদি অক্সিলারি না থাকে তাহলে বি ভার্বটাই ব্যবহার হবে। আমরা যখন সাধারণত এদেরকে আমরা বি ভার্ব বলি, এখন ধরো এইখানে কিন্তু এম এর পরে কোনো ভার্ব নাই বা ইজের পরে কোনো ভার্ব নাই, তাহলে এরা কি, এরাই হচ্ছে ভার্ব। যখন এরা ভার্বের কাজ করে তখন এদেরকে আমরা বলি বি ভার্ব। তাহলে এই বিষয়টা খেয়াল রাখিও যে বি ভার্বেরও সংক্ষিপ্ত ফর্ম হিসেবে কোশ্চেন ট্যাগ করতে হয়, অথবা আমরা যেরকম এখানে অক্সিলারি ব্যবহার করছি, অক্সিলারি থাকতেও তো ভালো, তাহলে তার সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব। এই মডেল অক্সিলারির এখন সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার হলো, এখানে বি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার হলো, এখানে বি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার হলো। এখন দেখো পরের বাক্যে বলা হচ্ছে যে দে ওয়ার সারপ্রাইজ, তাহলে দে ওয়ার সারপ্রাইজ, তাহলে এখানে কি আছে ওয়ার, তা এটা খুব সহজে তোমরা বুঝতে পারতেছো ওয়ারেন্ট দে, তাই না? এখন বলতেছে যে ইউ হ্যাভ স্টাডিড ওয়েল উইক, তাই না, ইউ হ্যাভ স্টাডিড ওয়েল, সরি ইউ হ্যাভ স্টাডিড অল উইক রাইট। তো এইখানে আমরা এটাকে খুব সহজে ধরতে পারতেছি যে এটা হচ্ছে হ্যাভেন্ট ইউ। তো একইভাবে এখানে যেহেতু বাক্যটা নেগেটিভ, আই ক্যানট স্পিক টু ল্যাঙ্গুয়েজেস, সো এই যে এইটা যেহেতু বাক্যটা নেগেটিভ, আমরা জানি যে স্টেটমেন্ট যদি হয় নেগেটিভ তাহলে কোশ্চেন ট্যাগটা হবে পজিটিভ, তাই দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি ক্যান আই রাইট, ক্যান আই। সো একইভাবে মডেল অক্সিলারি উই মাস্ট বি পেশেন্ট, উই মাস্ট বি, এটা হচ্ছে মডেল অক্সিলারি, তাহলে মাজেন্ট উই।
একটা বিষয় খেয়াল করো, এইখানে উইটা যদিও বড় হাতের, কিন্তু এইখানে উই ডাব্লিউ কি ছোট হাতের, কিন্তু আইটা কি বড় হাতের। আমরা প্রথমে বলছি যে ব্যক্তি আই সবসময় কি হয়, বড় হাতের হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে না বোধক করার ক্ষেত্রে অক্সিলারিদের বা বি ভার্বের সবসময় সংক্ষিপ্ত ফর্মটাকে ব্যবহার করতে হয়। সো এই বিষয়টা যদি খেয়াল করো, এবং এখানে বলা হচ্ছে যে যদি মেইন ভার্ব থাকে, আমি একটু আগেও এটা সম্পর্কে ব্যবহার করছিলাম যে এখন দেখো এইখানে আমরা ক্যান পেলাম, এখানে আমরা অ্যাম পেলাম, এখানে ইজ এলো, এখানে ওয়ার ছিল, এখানে হ্যাভ ছিল, হ্যাঁ এখানে ক্যানট ছিল, তারপরে এখানে মাস্ট ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমরা এখানে খেয়াল করো, এখানে কোনো না কোনোভাবে হয় মডেল অক্সিলারি ছিল, অথবা সেখানে কোনো অক্সিলারি ছিল, অথবা সেখানে বি ভার্ব ছিল। কিন্তু যখন বাক্যের মাঝে যেমন ইউ স্পিক ইংলিশ, এইখানে দেখো কোনো অক্সিলারি, কোনো মডেল অক্সিলারি বা কোনো বি ভার্ব আছে কি, নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব, যখন আমাদের কোনো প্রকারের মেইন ভার্বই থাকে অনলি, তখন চিন্তা করবা ওই যে বাক্যটা এটা কোন টেন্সে এখন আছে। ইউ স্পিক ইংলিশ, তোমরা স্বাভাবিকভাবে ধরতে পারতেছো যে ইউ স্পিক ইংলিশটা কোন টেন্সের মধ্যে আছে বর্তমানে, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? কারণ স্পিক ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হচ্ছে। সো যদি হয় এমন, তখন আমরা জানো যে ওই বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ওই বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে পার্সন অনুযায়ী ডু অথবা ডাজকে ব্যবহার করতে হয়। একইভাবে পাস্ট ইনডিফিনিট হলে আমরা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে ডিডকে ব্যবহার করি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, ওদের পরে যদি একটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এই ডু ডিড ডাজের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়। তাই যাই হোক, আমরা এখানে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যখন তুমি দেখবা যে তোমার স্টেটমেন্টে কোনো প্রকার অক্সিলারি বা বি ভার্ব বা মডেল অক্সিলারি নাই, তাহলে ওই বাক্যটা যে টেন্সে আছে ওই টেন্সের নেগেটিভ অথবা ইন্টিগ্রেটিভ করতে যেই অক্সিলারিগুলোকে আমরা ব্যবহার করতে হয় তাদেরকে আমরা এখানে ব্যবহার করব বা নিয়ে আসবো। যেমন ইউ স্পিক ইংলিশ, তাহলে এটার জন্য কি, যেহেতু বলতেছে ইউ স্পিক ইংলিশ, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে কিন্তু ইউ বলতে তোমরা সবাইকে বোঝানো হচ্ছে, তাই আমরা ডোন্ট ইউ, আর আমরা জানি যে ইউর সাথে আমরা কি ব্যবহার করি, ডোন্ট ব্যবহার করি। তারপরে হচ্ছে ইউ স্পিক ইংলিশ, তাহলে ডোন্ট ইউ। তারপরে হচ্ছে হি স্টাডিজ বায়োলজি, তো হি স্টাডিজ এখানে কি দেওয়া আছে, ইএস। আমরা জানি যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তখন তার প্রশ্নবোধক করার জন্য বা না বোধক করার জন্য কি ব্যবহার করতে হয়, ডাজকে ব্যবহার করতে হয়। তাহলে এটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে আমরা ব্যবহার করেছি কি, ডাজেন্ট হি। এরপরে বলছি ইউ স্টাডিড মানে ইডি যুক্ত হয়ে এটা পাস্ট টেন্সে চলে গেছে। আমরা জানি যে পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা প্রশ্নবোধক করতে কি ব্যবহার করতে হয়, ডিডকে ব্যবহার করতে হয়। তাহলে ইউ স্টাডিড ফর দি টেস্ট, দ্যাট মিনস হচ্ছে গিয়ে ডিডেন্ট ইউ। সো এইখানে আরেকটা বিষয় খেয়াল করো যে এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যেটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট। এখানে ইজটা কি, বি ভার্ব, তাহলে ইজের পরে কোনো ভার্ব আছে নাই, যেহেতু ইজের পরে কোনো ভার্ব নাই, ইজটা হচ্ছে বি ভার্ব। এখন এটা কিভাবে কাজ করবে, তাহলে এইটাকে বি ভার্ব, আমি প্রথমে বলছি যে কোশ্চেন ট্যাগ করার জন্য তুমি যেভাবে অক্সিলারিকে ব্যবহার করতে পারো, যেভাবে মডেল অক্সিলারিকে ব্যবহার করতে পারো, একইভাবে বি ভার্বকেও ব্যবহার করতে পারো। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে নোটে স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেটাই থাকে তার কোশ্চেন ট্যাগ হবে। নাম্বার 2, এখন এই বাক্যটাতে কি বলা হচ্ছে, দেখো স্টেটমেন্ট দেখতে মনে হবে পজিটিভ, মূলত তারা নেগেটিভ, তাই কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ। তাহলে একটু খেয়াল করো যে সাধারণত স্টেটমেন্টটা দেখতে মনে হবে পজিটিভ, আসলে কিন্তু তারা হলো নেগেটিভ, কারণ তারা নেভার বা নোকে একটা সিমিলার শব্দ হিসেবে তারা ব্যবহৃত হয়। তারা কারা যে শব্দগুলো ব্যবহৃত হয় একটু খেয়াল করবা, এবং এটা কয়েকবার তোমরা একটু পড়ে নেবা। সেটা হচ্ছে ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বিয়ারলি, নেভার। এই শব্দগুলো তুমি যদি স্টেটমেন্টে এই শব্দগুলো খুঁজে পাও তাহলে বুঝবে যে এই শব্দটাকে, এই শব্দের যে বাক্যটা হচ্ছে সে বাক্যটা না মিন করছে, ঠিক আছে? এই শব্দগুলো দিয়ে যে বাক্যটি হবে সে বাক্যটা না বা নো মিন করে। বলা হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস আমার বন্ধু নাই বললেই চলে না।
তা আমি কি বলছি, যখন এই শব্দগুলো থাকবে বাক্যে তাহলে বুঝতে হবে যে সেটা নেভার বা নোকে মিন করছে। তো যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, দেখো বলা হচ্ছে স্টেটমেন্ট দেখতে মনে হবে পজিটিভ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তুমি দেখতে মনে হবে জিনিসটা পজিটিভ কিন্তু আসলে সেটা মিন করে হচ্ছে নেগেটিভ। তাই এদের স্টেটমেন্টটা হয়ে যাবে তখন, এদের কোশ্চেন ট্যাগটা হয়ে যাবে তখন পজিটিভ। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, হ্যাভ আই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, হ্যাভ আই। কেন? ওই যে বললাম এখানে ফিউ ছিল, ফিউ কার সিনোনিম, ফিউ হচ্ছে নেভারের সিনোনিম। ক্লিয়ার? সো নেক্সট দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। যদি লিটল থাকে, এই যে লিটল আমরা বলছি এই শব্দগুলোর যখন থাকে তখন আমরা সেটাকে কি ধরবো, নেগেটিভ বাক্য হিসেবে ধরবো। তাহলে কোশ্চেন ট্যাগটা কি হবে, পজিটিভ হবে। তাহলে দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, সো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস হলে কি হবে, কোশ্চেন ট্যাগটাও পজিটিভ হবে, ইজ দেয়ার। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, তোমরা এখানে খেয়াল করো, ইজের আই কিন্তু ছোট হাতের, ইজের আই কিন্তু ছোট হাতের। কেন? আমি শুরুতে বলছিলাম এই আই কোনো ব্যক্তি আইকে বুঝায় না, কিন্তু এই যে আইটা সেটা হচ্ছে ব্যক্তি আইকে, অর্থাৎ ব্যক্তিকে বোঝানো হয়। এই আই দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় না, কিন্তু এই আই দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়। আমি কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে প্রথমে বলছি যে আই দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় সেই আইটা হবে বড় হাতের। আর ব্যতিক্রমে গিয়ে দেখো এ ফিউ এবং এ লিটল, এই যে এ ফিউ এবং এ লিটল একটু ব্যতিক্রম, অর্থাৎ আমাদের শুরুতে যেহেতু বলছি যে যখন আমরা ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, নেভারকে ব্যবহার করব, ঠিক তখন বাক্যটাকে ধরেই নিব আমরা বাক্যটা ছিল নেগেটিভ। কিন্তু যদি দেখো এই শব্দগুলোর সাথে একটা আর্টিকেল যুক্ত করা, বা এই যেমন দেখো এ ফিউ এবং এ লিটল, অর্থাৎ এ ফিউ এ লিটলটা হচ্ছে একটু ব্যতিক্রম, এইটাকে আবার ধরা হয় পজিটিভ। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস আমার কিছু সামান্য বন্ধু আছে, কিছু বন্ধু আছে আমার, দ্যাট মিনস হচ্ছে তার তো আছে। দ্যাট মিনস আমরা কি করব, বাক্যটাকে ধরে নেব এটা কি ধরনের বাক্য, পজিটিভ। তাহলে তার কোশ্চেনটা কি হবে, অবশ্যই নেগেটিভ। কেন? সে বলতেছে যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস হচ্ছে আগে বলছিল যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস আমার কোনো বন্ধু নাই বললেই চলে। আর এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস হচ্ছে আমার কিছু বন্ধু আছে। তখন তোমাকে কি করতে হবে, হ্যাভেন্ট আই, তখন আবার তোমাকে স্টেটমেন্টটাকে কোশ্চেনটাকে না বোধক করে দিতে হবে। একইভাবে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, দেয়ার ইজ এ লিটল ওয়াটার মানে সেখানে সামান্য পানি আছে, ইজেন্ট দেয়ার, রাইট? ওকে। তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বলা হচ্ছে নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, না তারা শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়ে। এই যে বাক্যটা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এইখানে তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমি বললাম যে বাক্যে যদি হয় নেগেটিভ বা স্টেটমেন্টটা যদি হয় নেগেটিভ তবে আমার কোয়েশ্চেন ট্যাগটা হবে পজিটিভ। কিন্তু এই বাক্যটা তুমি একটু খেয়াল করো, অনেক সময় তুমি বাক্যটাকে বুঝতে যদি ভুল করো তাহলে তোমার অবশ্যই ভুল আনসারটাই আসবে, তাই না? তাহলে তোমাকে বাক্য ভুল বোঝা যাবে না। খেয়াল করো, এই বাক্যের মাঝে বলা হচ্ছে শুরুতে নো দে, নোর পরে কিন্তু একটা কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে, রাইট? তারপর বলা হচ্ছে নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। সো আমি এখন কোশ্চেন ট্যাগ করতে গেলে তোমার কাছে প্রথমে মনে হতে পারে এটা একটা নেগেটিভ, তাই কোশ্চেন ট্যাগটাকে করে দেই কি পজিটিভ, না। বিকজ তুমি কোয়েশ্চেন ট্যাগে যে অক্সিলারি চুজ করবা বা যে পার্সন অক্সিলারিকে তুমি দেখতে যাবা সেটা কিন্তু কমা চিহ্নের পরের অংশ থেকে নিতে যাচ্ছ। তাহলে কমা চিহ্নের আগে যে ক্লজ রয়ে গেল সেই ক্লজ থেকে যে তুমি কিছু নিচ্ছ না, তাহলে ওইখানে কি নো রইল কি ইয়েস রইল, এইটা তোমার কোনো মাথা ব্যথার কারণ হতে পারে না। এবং মনে রাখবা, তুমি যেই জায়গা থেকে যে ক্লজ থেকে তুমি অপশান চুজ করতেছো বা যে ক্লজ থেকে তুমি তোমার অক্সিলারি বা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করছো, ওইখানে কোনো না বোধক চিহ্ন বা হাঁ বোধক বুঝাচ্ছে এই জিনিসটাই খেয়াল করবা। সেখানে কি কোনো না বোধক চিহ্ন আছে তাহলে তোমাকে কোশ্চেন ট্যাগ করতে হবে হাঁ বোধক।
তাহলে এখানে বলা হচ্ছে নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমি কোত্থেকে কোশ্চেনটা একটা নিব হচ্ছে দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন থেকে। সো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, এই যে অংশটুকু, এই অংশের মাঝে কি কোনো নাবোধক আছে? নাই। যদি কোনো নাবোধক না থাকে এবং এই তার মানে হচ্ছে এটা স্টেটমেন্টটা পজিটিভ, তাই আমাকে কোশ্চেনটা একটা করতে হবে নেগেটিভ। তুমি কোনোভাবে ধরতে পারবা না যে এই কমা চিহ্নের আগের নোটাকে ধরে তুমি নাবোধক বিষয়টাকে নাবোধক চিন্তা করতে পারবা না। ক্লিয়ার? সো বুঝতে হবে যে বাক্যটাকে আগে একটু ভালোভাবে বুঝবা, দেন তুমি উত্তরটা করতে যাবা। তৃতীয়তে বলা হচ্ছে দেখো কিছু ভার্ব এখানে উল্লেখ আছে, যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনোটাই একই। যেমন পুট পুট পুট, কাট কাট কাট, রিড রিড রিড, কাস্ট কাস্ট কাস্ট, তাই না? সো এখন আমরা জানি যে সেখানে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে স্টেটমেন্টটা কোন টেন্সে আছে সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন তাই আমি এই কারণে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো যখন তোমার এইরকম এই ভার্বগুলো দিয়ে হয় তোমার স্টেটমেন্টটা, তখন কি হবে, তখন সো বি কেয়ারফুল হোয়াইল মেকিং ট্যাগ অফ দোজ ভার্বস। অর্থাৎ ওই ভার্বগুলো দিয়ে যখন তুমি কোশ্চেন ট্যাগ করতে যাবা তখন অবশ্যই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখতে হবে আমি বলে দিই। সাধারণত যখন এই ভার্বগুলো দিয়ে কোশ্চেন ট্যাগ করতে দেওয়া হয় তখন তুমি কি করবা, পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিডকে অপশন করবা, অর্থাৎ ডিডকে তুমি চুজ করবা। পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে তোমাকে করার চেষ্টা করবা। এমনকি যদি দেখো এমন কোনো শব্দ এই বাক্যের মাঝে পাওয়া যাচ্ছে যে শব্দ দ্বারা ইন্ডিকেট করতেছে কাজটা বর্তমানে বা কাজটা ভবিষ্যতে বা কাজটা অতীতে, যদি যেই সময়ের কথা বা যে অ্যাডভার্বিয়াল কিছু টাইম থাকে, অ্যাডভার্বিয়াল অফ টাইম, সো ওইখানে এমন কিছু শব্দ যদি থাকতো, হ্যাঁ, পুট দ্য বুক অন দি টেবল, এইখানে কিন্তু দেখো এমন কোনো শব্দ নাই। তো জাস্ট ভার্বটা কিসে আমি এখন ধরতে পারি যে ভার্বটা প্রেজেন্টেও আছে, ভার্বটা পাস্ট ফর্মেও আছে, ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মেও আছে। তাহলে আমি কোন টেন্সের অক্সিলারিকে চুজ করব? এই ক্ষেত্রে প্রথমে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারিকে সেখানে চুজ করার চেষ্টা করব, রাইট? এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এই স্টেটমেন্টের মাঝে যদি তুমি এমন কোনো শব্দ খুঁজে পাও যেটা দ্বারা সময়কে বলতেছে সেটা বর্তমান বা অতীত বা ভবিষ্যৎ, তাহলে তুমি ওই সময়ের টেন্সকেই অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, মানে ওই সময়ের টেন্সের অক্সিলারিকেই বসাইতেই হবে। খেয়াল রাখবা। তারপর বলছে শি হার্ট হারসেলফ, অর্থাৎ শি হার্ট হারসেলফ বললে তাহলে এটা কি, আমরা ওই যে হার্ট হার্ট হার্ট, দ্যাট মিনস হচ্ছে যেহেতু এমন কোনো শব্দ নাই যে শব্দ দ্বারা বোঝাচ্ছে সেটা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে বা ইত্যাদি, তাহলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকেই করব, ডিডন্ট শি। নাম্বার 4, 4 নম্বরে কি বলছে দেখো, যে আমরা অনেক সময় কি করতে পারি না, সাবজেক্টকে ধরতে পারি না বা সাবজেক্টের অবস্থানটাকে আমরা ক্লিয়ার করতে পারি না। তো এই ক্ষেত্রে এগুলো কয়েকবার পড়ে নিও, যে অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগে হবে, অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগে তুমি প্রোনাউন চুজ করতে হবে, রাইট? এখন তুমি কি প্রোনাউন নিবা? বলা হচ্ছে অল অফ ইউ, তাহলে নান অফ ইউ, হ্যাঁ, তাহলে তুমি কোয়েশ্চেন ট্যাগে আসলে কি করবা? এখানে কি সবাইকে বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে? তুমি সবসময় মনে রাখবা অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ যদি থাকে বা এরা যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে অবশ্যই প্রোনাউন হিসেবে ইউ চুজ করবা, ইউ। এবং বাকিটা হচ্ছে অক্সিলারি কি নেবা সেটা তোমাকে টেন্স অনুযায়ী বাক্য পড়ে বাক্যটা কোন টেন্সে সেই অনুযায়ী অক্সিলারি দেওয়া হবে, রাইট? একইভাবে all of them, none of them, some of them, most of them, every one of them, none of them যদি হয় তাহলে কি করবা? সাবজেক্টিভ হিসেবে them এর জন্য সাবজেক্টিভ প্রোনাউন তাদের they কে চুজ করবা। সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? তাদের they হবে। এই যে আমি হলুদ সাইন দিয়ে তোমাদেরকে এটা কালার দিয়ে আমি বুঝে এখানে করে রেখেছি। সো সেখানে তোমরা কি করবা? they কে চুজ করবা। একইভাবে neither of us, either of us, all of us যদি থাকে তখন আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে we কে চুজ করতে হবে। ক্লিয়ার? সো দেখো এখানে বলা হচ্ছে all of us, কি দেওয়া আছে? all of us, তাহলে আমরা কি করব? we কে চুজ করব। আর এটা যেহেতু নো দেওয়া আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বহুবচন যদি সাবজেক্ট যদি বহুবচনের হয় তাহলে আমাদের জন্য আসে ডু, তাহলে এটা যেহেতু হ্যাঁ বোধ, তাই আমরা কি বলবো? ডোন্ট উই। এরপর বলা হচ্ছে অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার, যদি অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার, দ্যাট মিনস হচ্ছে দ্যাম, অল অফ দ্যাম, দ্যামের সাবজেক্টিভ প্রোনাউন কি বলছি? দে, তাহলে কি হবে? আরন্ট দে। এরপরে বলতেছে যে অল অফ ইউ নো
ইংলিশ, অল অফ ইউ। তাহলে আমি কি বলছি, অল অফ ইউ হলে সাবজেক্টিভ প্রোনাউন কি হবে, ইউ। আর যেহেতু এটা দেওয়া আছে কি, নো, যদি নো থাকে এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, তাহলে ডোন্ট ইউ। নোট নাম্বার 5 কি বলা হচ্ছে দেখো, যে বাক্যের প্রথমে হিয়ার দেয়ার ওয়ান থাকলে বিষয়টা কিন্তু তোমাকে স্পষ্ট ক্লিয়ার হতে হবে। আমি কি বোঝাচ্ছি, এখানে আমরা বললাম যে হিয়ার দেয়ার ওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনেও আমাকে হিয়ার দেয়ার ওয়ান হবে। আমরা সব সময় একটা বিষয় সম্পর্কে জানি, সেটা কি আমি তোমাদেরকে শুরুতেও বলছি যে সেখানে ট্যাগ কোশ্চেনে যে দুইটা অংশ ব্যবহার করতে হয়, একটা হচ্ছে অক্সিলারি, আরেকটা হচ্ছে তোমার সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু এইখানে একটু ভিন্ন কথা বলছি, সেটা হচ্ছে কি যে বাক্যের প্রথমে যদি হিয়ার দেয়ার ওয়ান থাকে তাহলে কোশ্চেনটাকে কি ব্যবহার করব, আমরা হিয়ার দেয়ার ওয়ানই ব্যবহার করব। তাহলে খেয়াল করো বিষয়টা কখন করব আমি, স্পষ্ট এটা সবসময় করা যায় না, কখন করা যায় একটু একটু খেয়াল করো। যেমন এখানে বাক্য যদি তুমি দেখো দেয়ার আর মেনি ট্রিজ, তাহলে এখানে দেয়ার দ্বারা কি বোঝাচ্ছে, একটা জায়গার কথা বোঝাচ্ছে, একটা স্থানকে বোঝাচ্ছে, তাই না? বাক্যে দেয়ার দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে, একটা জায়গা বা একটা স্থানের কথা বোঝাচ্ছে, দেয়ার আর মেনি ট্রিজ। এখন আমি কি বলছি যে এখানে আমরা কি ব্যবহার করব, খেয়াল করবা হিয়ার এবং দেয়ার দ্বারা, আমি সাইডে এই নোটটা ব্যবহার করছি যে দেখো হিয়ার এবং দেয়ার দ্বারা যদি কোনো স্থানকে বোঝানো হয় তবে তোমার তার সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ঠিক তাদেরকেই ব্যবহার করতে হবে, ঠিক তখনই হেয়ার অথবা দেয়ার ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেয়ার দ্বারা যখন একটা স্থানকে বুঝাইছে তাই আমি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কোশ্চেনটাকে কি ব্যবহার করছি, দেয়ারকেই ব্যবহার করছি, আর্ন দেয়ার। একইভাবে হিয়ার ইজ দ্য মানি, হেয়ার দ্বারা কোথায় কি বুঝাচ্ছে, একটা জায়গা, এইখানে বুঝাচ্ছে, হেয়ার ইজ দ্য মানি, ইজেন্ট হেয়ার। এখন দেখো এখানে বলা হচ্ছে ওয়ান শুড অবি ওয়ানস প্যারেন্টস। ওয়ান দ্বারা যদি প্রত্যেককে বোঝানো হয়, ওয়ান দ্বারা যখন প্রত্যেককে বোঝানো হবে, আমি ডান পাশে সাইড নোটে তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি যে ওয়ান দ্বারা যখন প্রত্যেককে বোঝানো হয় ঠিক তখন আমাকে ওয়ানের প্রোনাউন হিসেবে ওয়ানকেই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে বুঝো যখন ওয়ান দ্বারা প্রত্যেককে বোঝানো হয়, ওয়ান শুড অবি ওয়ানস প্যারেন্টস, যদি ওয়ান শুড অবি ওয়ানস প্যারেন্টস দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রত্যেককে বোঝানো হচ্ছে, যদি প্রত্যেককে বোঝানো হয় তাহলে ওয়ানের জায়গায় ওয়ানের প্রোনাউন হিসেবেও ওয়ান হবে, শুডেন্ট ওয়ান, রাইট? ব্যতিক্রম দেয়ার লিভড এ কিং। খেয়াল করো প্রথম হচ্ছে এইখানে আমি কি বলছি, দেয়ার দ্বারা একটা যদি স্থানকে বোঝায় তাহলে কোশ্চেনটাকেও দেয়ার হবে, কিন্তু এইখানে দেয়ার দ্বারা কি স্থানকে বোঝানো হয়েছে, দেয়ার লিভড এ কিং, এখানে দেয়ার দ্বারা কি একটা জায়গার কথা বোঝানো হয়েছে, না, এখানে দেয়ার দ্বারা কিন্তু যে বোঝাচ্ছে যে দেয়ার লিভড এ কিং, অর্থাৎ এখানে ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে, যে সেখানে ওই বলা হচ্ছে যে একজন ব্যক্তি বসবাস করতো, তাই না? সেখানে এখানে আসলে মূলত বাক্যটা কাকে ফোকাস করতেছে, ব্যক্তিকে বলা হচ্ছে দেয়ার লিভড এ কিং, অর্থাৎ সেখানে একজন ব্যক্তি। আর আগের বাক্যে দেয়ার আর মেনি ট্রিজ, সেখানে কাকে ফোকাস করানো হচ্ছে, সেখানে ফোকাস করা হচ্ছে গাছগুলো যেগুলো ওই জায়গাটাতে ছিল, হ্যাঁ, ওই জায়গাটাকে ফোকাস করা হচ্ছে। আর এখানে দেয়ার লিভড এ কিং, এখানে কাকে ফোকাস করা হচ্ছে, বাক্যে কিংকে ফোকাস করা হচ্ছে, অর্থাৎ সেখানে একজন রাজা ছিল। সো এখানে দেখো দেয়ার লিভড এ কিং, যখন সেটা কোনো ব্যক্তিকে, যখন কোনো ব্যক্তিকে দেয়ার দ্বারা কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করা হয় বা দেয়ার দ্বারা যখন ব্যক্তির দিকে ফোকাস করা হয় তখন কিন্তু তোমাকে বুঝতে হবে ওই ব্যক্তির প্রোনাউন বা সাবজেক্টিভ প্রোনাউনকে তোমাকে ব্যবহার করতে হবে। এই কারণে দেয়ার লিভড এ কিং, এই জন্য আমরা এখানে দেয়ার সাবজেক্টের জায়গা থাকা সত্ত্বেও দেয়ার লিভড এ কিং এর জন্য আমরা ব্যবহার করছি ডিডেন্ট হি। কেন? কারণ দেয়ার দ্বারা এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দেয়ার দ্বারা এখানে ব্যক্তিকে ফোকাস করা হচ্ছে। সো দেয়ার লিভড এ কিং, ডিডেন্ট হি। একইভাবে ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেড উইথ ফিশেস, এইখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে দুইটা বাক্য পরপর আমি তোমাদের সাথে দেখাই। সো এইখানে দেখো কি বলা হচ্ছে, প্রথমে বলছে ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেন্ট উইথ
ফিশেস। আচ্ছা, আমি প্রথমে কি বলছি, যখন ওয়ান দ্বারা প্রত্যেককে বোঝানো হবে তখন ওয়ানের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ওয়ানই ব্যবহার হবে। আর এখানে কি ওয়ান দ্বারা ওয়ান্স আওয়ার রিভার্স, এখানে ওয়ান্স দ্বারা কি কি বোঝানো হচ্ছে, যদি ওয়ান্স দ্বারা একদা, তাই না, তাহলে ওয়ান্স অথবা ওয়ান এদের দ্বারা যখন প্রত্যেককে বোঝানো যাবে না বা বোঝানো হয় না তখন কিন্তু ওদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ওয়ান হবে না। তাই এখানে দেখো বলা হচ্ছে ওয়ান্স, ওয়ান্স যদি থাকে ওয়ান্স আওয়ার রিভার্স, দ্যাট মিনস হচ্ছে যে একদা আমাদের নদীগুলোর কথা বলা হচ্ছে। আমরা জানি এই বস্তুবাচকের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমরা ইটকে ব্যবহার করে থাকি, তাই না। তাহলে অ্যাবন্ডেড যেহেতু ইডি অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ব্যবহার করব ডিডেন্ট ইট। সো পরে কি বলছে, ওয়ান লাই বিগেটস 100 লাইস। সো ওয়ান লাই এখানে কি প্রত্যেক বোঝাচ্ছে ওয়ান দ্বারা, না, এখানে একটা মিথ্যাকে বোঝানো হচ্ছে। তো একটা মিথ্যার সাবজেক্টিভ প্রোনাউন কি হবে তখন, ইট। ক্লিয়ার, যখন ওয়ান দ্বারা প্রত্যেককে বোঝাবে তখন ওয়ানের সাবজেক্টিভ প্রোনাউন কোশ্চেন ট্যাগে ওয়ান হবে। আর ওয়ানকে যখন প্রত্যেককে বোঝানো হবে না তখন কিন্তু ওয়ানের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে তখন ইটকে ব্যবহার করতে হবে। এখানে ওয়ান লাই বোঝানো হচ্ছে, ওয়ান লাইয়ের জন্য সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ইট আসছে। তো এই বিষয়টা খেয়াল রাখবা যে যদি বুঝতে না পারো তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউনের জায়গায় তোমরা ভুল করে দেওয়াটাই স্বাভাবিক। তাই আমি আশা করব ইনশাল্লাহ এখন আর এই বিষয় সম্পর্কে যেন তোমাদের ভুল না হয়। পরে দেখো 6 নম্বরে কি বলা হচ্ছে, যদি সাবজেক্ট হয় জিরান, ফ্রেজ বা পার্টিসিপল এবং দিস অথবা দ্যাট, যাদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ বলে থাকি, অথবা স্টেটমেন্টের সাবজেক্ট শিশু, ইতর, প্রাণী বা জড় পদার্থ হবে, তবে তাদের কোশ্চেন ট্যাগ অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হবে তাদের কোশ্চেন ট্যাগে ইট। যেমন ধরো দ্য বেবি ইজ ক্রাইং, ইজেন্ট ইট, দিস ইজ মাই বুক, ইজেন্ট ইট, টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন, টেলিং লাইজ, ইজেন্ট ইট, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কি এটা, ফ্রেজ। তাহলে আমরা কি বলছি যে ফ্রেজ, জিরান, পার্টিসিপল, দিস, দ্যাট বা স্টেটমেন্টে যদি কোনো সাবজেক্ট হিসাবে শিশু, ইতর, জড় পদার্থ সাবজেক্ট হয় তখন তাদের কোশ্চেন ট্যাগের সাবজেক্টিভ প্রোনাউন হবে কি, ইট। তাদের সাবজেক্টিভ প্রোনাউন কি হবে, ইট হবে। তাই ব্যতিক্রম বিষয়টা খেয়াল করো, বলা হচ্ছে দিস আর মাই বুকস, দিস, কিন্তু এখানে কি বলা হচ্ছে, আরেন্ট দে, দিস আর, হ্যাঁ, দিস আর মাই বুকস। সো এইখানে বলা হচ্ছে আরেন্ট দে, অর্থাৎ দিস আর দিয়ে কি বোঝানো হচ্ছে, THESE, এটা একটু খেয়াল করবা। আর এটা হচ্ছে THIS। সো এখানে THIS এর কথা বলছিলাম আমি ডেমনস্ট্রেটিভে, THIS এবং THAT, দ্যাট যদি হয় তাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে ইট। তার এটা কিন্তু হচ্ছে THESE, দিস। যদি দিস হয় এবং সেটা কোন নাউনকে করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, দিস আর মাই বুকস, অর্থাৎ ওইগুলো আমার বই, তো তার মানে হচ্ছে তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমরা আনবো তখন দে, আর্ন দে। একইভাবে হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। এইখানে একটা বিষয় খেয়াল করবা, বলা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল, এখানে দেয়ার ইজ, এইখানে একটি সাবজেক্টিভ, এখানে একটা ক্লজ, আমি মাঝখানে দেখাই যে এখানে একটা ক্লজ দেওয়া আছে। এই তোমরা জানি না সেটা তোমাদের একটু স্পষ্ট দেখাচ্ছে কিনা, এখানে একটা ক্লজ আমি দেখালাম, যেহেতু কমা চিহ্ন আছে, কমা চিহ্নের আগে দেয়ার ইজ দেওয়া, আবার কমা চিহ্নের পরেও দেয়ার ইজ দেওয়া, বা এখানে অন্য কিছু তো হইতে পারতো, তাই না, কিন্তু দ্যাট মিনস হচ্ছে এখানেও কিন্তু কি দেওয়া আছে, সাবজেক্ট এবং অক্সিলারি, আর একইভাবে এখানেও সাবজেক্ট এবং অক্সিলারি। তাহলে আমি এই ক্লজ থেকে চুজ করব নাকি এই ক্লজ থেকে নিব, কোন ক্লজ থেকে আমি এখন মানে অক্সিলারিটাকে নিব তার সংক্ষিপ্ত আকারে এবং সাবজেক্টিভ প্রোনাউনটাকে নিব। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে গিয়ে মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, যেমন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে অক্সিলারি চুজ করতে হবে প্রিন্সিপাল ক্লজ থেকে। আবার বলি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি চুজ করতে হবে প্রিন্সিপাল ক্লজ থেকে। এখানে দেখো আমরা জানি যে ক্লজ মার্কার হোয়ার দিয়ে দেয়ারটা যুক্ত করা, তার মানে হচ্ছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেহেতু বাকি অংশটা কি প্রিন্সিপাল ক্লজ, দেয়ার ইজ এ ওয়ে, তাহলে এইখান থেকে আমাকে কি নিতে হবে অক্সিলারি এবং সাবজেক্টিভ প্রোনাউন ইজেন্ট দেয়ার।